বিসমিল্লাহির রহমানির রহিম। এমটি মিজান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত পরিসংখ্যানের সংক্ষিপ্ত প্রশ্নগুলো। আমি এখানে কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সাজেশন আকারে লিখে নিয়েছি, যেগুলো যদি তোমরা পড়ো, আমার মনে হয় যে এখানে 18টা প্রশ্ন আছে এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন। এই 18টা প্রশ্ন যদি পড়ো তাহলে আমার বিশ্বাস যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায় থেকে আর কিছু পড়তে হবে না। তো এগুলো আমি আজকে আলোচনা তোমাদেরকে একটু করে দেই, একটু মনোযোগ সহকারে একটু দেখো। তো চলো শুরু করি। প্রশ্ন নম্বর 1 কি বলছে, পরিসংখ্যানের উপাত্ত কাকে বলে? পরিসংখ্যানের উপাত্ত কাকে বলে, এগুলো যদি আমি মুখে মুখে বলি তা হয়, আবার লিখে দিলেও খুব ভালো হতো। তো চলো আমি একটু কয়েকটা প্রশ্ন লিখেই দেই তোমাদেরকে। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, পরিসংখ্যানের উপাত্ত কাকে বলে? গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলীকে পরিসংখ্যানের উপাত্ত বলে। এটা হচ্ছে 1 নম্বর। গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলীকে পরিসংখ্যানের উপাত্ত বলে। 2 নম্বর প্রশ্ন কি বলছে, কোনো উপাত্তের সর্বোচ্চ মান 90, সর্বনিম্ন মান হচ্ছে 35 হলে পরিসর কত? তো পরিসর নির্ণয়ের সূত্র আমরা জানি, এটা হচ্ছে এখন 2 নম্বর করবো। দেখো 2 নম্বর, পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান প্লাস 1। তো এখানে দেখো দেওয়া আছে যে সর্বোচ্চ মান হচ্ছে 90, হ্যাঁ, সর্বোচ্চ মান দেওয়া আছে হচ্ছে 90, সর্বনিম্ন মান হচ্ছে 35 প্লাস 1। তাহলে 90 থেকে 35 যদি বাদ দেয় তাহলে হচ্ছে 55 প্লাস 1 56। তাহলে এইভাবে পরিসর নির্ণয় করতে হবে, সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বসায় দিয়ে সমাধান করব। এখানে আরেকটা প্রশ্ন আছে যে, বা কোনো উপাত্তের পরিসর দেওয়া আছে 55, সর্বনিম্ন মান দেওয়া আছে 43, তাহলে সর্বোচ্চ মান কত? তার মানে এখান থেকে আমাদের প্রশ্ন পরিসরই দেওয়া আছে, সর্বনিম্ন মান দেওয়া আছে, তাহলে সর্বোচ্চ মান এটা বের করতে হবে। তো চলো কিভাবে করব দেখো, এটা হচ্ছে অথবা প্রশ্ন। অথবা প্রশ্ন, প্রথমে সূত্রটা লিখে নাও, পরিসর সমান সর্বোচ্চ মান সর্বনিম্ন মান প্লাস 1। হ্যাঁ, তাহলে এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে কোথায়, পরিসর 55। আচ্ছা, 55 লেখো সমান, এরপর দেওয়া আছে কি, সর্বনিম্ন মান 43, তার মানে সর্বোচ্চ মানের জায়গাতে লিখলাম সর্বোচ্চ মান, আর সর্বনিম্ন মান হচ্ছে 43 প্লাস 1। তো দেখ, এটা এখন যদি করি আমি সমাধান, বা এখানে হচ্ছে এপাশে প্লাস 1 আছে, এপাশে আসলে -1, তার মানে হচ্ছে 55 থেকে যদি 1 বাদ দিই 54, এই পাশে যা আছে তাই সর্বোচ্চ মান বিয়োগ 43। বা আমি যদি সমান চিহ্ন এটা এই পাশে নিলাম, এটা এই পাশে নিব, কেমন করে, সর্বোচ্চ মান বিয়োগ 43 সমান 54। এখানে কি করলাম, মানে এই ডান অংশটা বাম পাশে নিলাম আর বাম অংশটা ডান পাশে নিলাম সমান চিহ্নের। এখন কি করব,
সর্বোচ্চ মান সমান, এই পাশে 43 বিয়োগ অবস্থায় আছে, তাহলে সমান চিহ্নের ডান পাশে গেলে হবে প্লাস অবস্থায়। তাহলে এখানে -43 ছিল, সমান চিহ্নের ডান পাশে নিয়ে আসলে +43 হয়ে যায়। অতএব সর্বোচ্চ মান সমান 4 আর 3 7, 5 আর 4 9। তার মানে এই 97 হচ্ছে আমাদের সমাধান। এখানে আরেকটা সমাধান দেওয়া আছে, অথবা মানে সবগুলোই পরিসর সূত্রের সাহায্যে। 2 নাম্বার প্রশ্নটাই মনে হচ্ছে পরিসর সূত্রের সাহায্যে এগুলো নির্ণয় করতে হবে। কখনো পরিসর, কখনো সর্বোচ্চ মান, কখনো সর্বনিম্ন মান। হ্যাঁ, তো আরেকটা অথবা দেওয়া আছে পরিসর এত, সর্বোচ্চ মান এত, তাহলে সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে। তো চলো শুরু করি। অথবা নিয়মগুলো শিখে রাখো। আমি এখানে এই 2 নম্বর প্রশ্নের মধ্যে 3টা নিয়মের 3টা অঙ্ক দিছি। 3টার মধ্যে একটা আসার সম্ভাবনা 99%। 99%। আচ্ছা, শেষেরটা হচ্ছে পরিসরের সূত্রটা প্রথমে লিখে নাও। পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান +1। তাহলে পরিসর কত? এখানে পরিসর দেওয়া আছে হচ্ছে, ভালো করে দেখো, পরিসর হচ্ছে 64 আর সর্বোচ্চ মান হচ্ছে 91 হচ্ছে। পরিসর হচ্ছে 64, সর্বোচ্চ মান 91 আর সর্বনিম্ন মান তো আমরা জানি না। তবে তোমরা যদি মনে করো যে সর্বনিম্ন মানকে আমি x ধরলাম, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বা এখানে যদি করলাম, এই এখানে সর্বোচ্চ মান লিখছি, এখানে তোমরা x ধরে নিতে পারবে, কোনো সমস্যা নাই। +1 এখানে লিখেছে ধরি সর্বনিম্ন মান সমান x। হ্যাঁ, তাহলে সর্বনিম্ন মানের জায়গাতে আমি লিখলাম x। এখন আমরা x এর মান বের করব। x এর মান বের করার মানে হচ্ছে সর্বনিম্ন মান বের করা। হ্যাঁ, এখন হচ্ছে এই যে এপাশে +1 আছে, এপাশে গেলে -1, তার মানে হচ্ছে 64 থেকে 1 যদি আমি বাদ দিই তাহলে 63। 64 থেকে 1 বাদ দিলে 63, আর এই পাশে থাকবে হচ্ছে 91 -6। এই সমাধানটা কয়েকটা নিয়মে করা যায়। তোমরা যারা সমাধানের নিয়ম বোঝো না তাদের জন্য সমাধান করা তো খুব কঠিন হয়, এটা তো বটেই। তবে আমি তোমাদেরকে সহজ ভাষায়, যারা পারো তারা তারা তো তাদের তো সমস্যা নাই। আর যারা একবারে সমাধানের নিয়ম বোঝো না তাদের জন্য এই কয়টা লাইন একটু মনোযোগ দাও। এখানে একটা ভালো করে জিনিস দেখো, এটাকে আমি সর্বনিম্ন মান ধরছি হচ্ছে x। যেই জিনিসের মান বের করব, যেই সংখ্যার মান বের করব, যেই প্রতীকের মান বের করব, তার সামনে মাইনাস চিহ্ন থাকা যাবে দন্তান্বয় আকারে না। কি বললাম? x এর আগে মাইনাস থাকা কখনো যাবে না মান নির্ণয়ের সময়, সব সময় ধনাত্মক চিহ্ন নিয়ে আসবে। তাহলে ধনাত্মক নিয়ে আসার নিয়মটা কি? এর সামনে হচ্ছে মাইনাস আছে, সমান চিহ্নের যদি বাম পাশে নিয়ে যদি নিয়ে আসি আমি, তাহলে তো প্লাস হয়ে যাচ্ছে। এখানে আছে -x, এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে +x। তার মানে 63 +x, আর এই পাশে থাকবে 91। আমি আগেই বললাম যারা একবারেই সমাধানের নিয়ম বোঝো না তাদের জন্য আমি ব্যাখ্যাটা করতেছি আর কি। তাহলে এই পাশে -x ছিল, এই পাশে আসে +x হয়ে গেল, বা 63কে সমান চিহ্নের এই পাশে নিয়ে যাব, মানে যার মান বের করব সবসময় বাম পাশে রেখে দিব। হ্যাঁ, তো এখানে x রাখলাম, এই পাশে 91 থাকলো। 63 যদি সমান চিহ্নের ডান পাশে নিয়ে যায় তাহলে হচ্ছে -63। ওকে, তাহলে এখানে বা এখানে থাকবে x। আমরা যদি 91 থেকে 63 বাদ দেই, 11 থেকে 3 বাদ দিলে হচ্ছে 8, হাতে থাকে 1, 7, 8, 9, 28। তার মানে অতএব আমরা এখানে বলতে পারবো অতএব সর্বনিম্ন মান হচ্ছে 28। এটা হচ্ছে আমাদের সমাধান। 3টা নিয়মে 3টা সমাধান করে দিলাম। এই 3টা নিয়ম তোমাদেরকে শিখতে হবে, সংখ্যা পরিবর্তন করে দিলেও যেন পারো।
এই জিনিসটা মাথায় রাখবে। এরপরে 2 নাম্বার শেষ হলো। 3 নাম্বার কি বলছে, এত 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 উপাত্ত সময়ের পরিসর নির্ণয় করো। এটাও খুব সহজ। আমি এখানে যদি করে দিই, পরিসর নির্ণয় সূত্র কি, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান প্লাস 1। সর্বোচ্চ মান কত এখানে, সর্বোচ্চ মান 50 বিয়োগ সর্বনিম্ন মান কত, সব থেকে ছোট মান 38 33 প্লাস 1, তার মানে হচ্ছে 53 থেকে কত 7 1 প্লাস 1, তার মানে 50 থেকে 33 বাদ দিলে 17 প্লাস 1 এই প্লাস 1, তাহলে 17 আর একে হচ্ছে 18। তাহলে 3 নম্বর পরিসরের মান হচ্ছে 18, বুঝতে পারলে? এরপরে কোন শ্রেণীর ঊর্ধ্বসীমা এত, মধ্যমান এত হলে নিম্ন সীমা কত? এটা আমরা অসংখ্যবার করেছিলাম। তোমরা যারা নিয়মিত ক্লাস করছো তারা জানো আমরা মধ্যমান কিভাবে নির্ণয় করি। তারপর আমি একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। এখানে দেখো, এটা কত নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, সরি। মধ্যমান সমান ঊর্ধ্বসীমা প্লাস নিম্ন সীমা ভাগ 2। ঊর্ধ্বসীমা প্লাস নিম্ন সীমা ভাগ 2, এটা হচ্ছে মধ্যমান নির্ণয় করার সূত্র। আমি তোমাদেরকে যদি বই থেকে একটু দেখাই, আমি তোমাদেরকে দেখাই দিয়েছিলাম, 1 মিনিট দেরি করো। আচ্ছা, এখান থেকে বুঝাই। এই যে মধ্যমান কিভাবে নির্ণয় করেছিলাম, ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমা যোগ করেছিলাম, যোগ করার পর 2 দ্বারা ভাগ করছিলাম, করার পরে তো এই যে মধ্যমান পেয়েছি, তাই না? তো সেই কাজই করলাম, যে মধ্যমান সমান ঊর্ধ্বসীমা প্লাস নিম্ন সীমা ভাগ 2, সেই কাজটা আমি লিখে নিয়েছি। দেখো, ঊর্ধ্বসীমা প্লাস নিম্ন সীমা ভাগ 2, বুঝতে পারলে? এখন শুধু এখানে তোমরা মান বসে দাও, আর কিচ্ছু করতে হবে না। মানটা হচ্ছে এরকম, দেখো দেওয়া আছে যে মধ্যমান হচ্ছে 62.5, তাহলে এখানে লিখে নাও 62.5। ঊর্ধ্বসীমা হচ্ছে 65 প্লাস নিম্ন সীমা কি, এটা আমাদের বের করতে হবে। তো নিম্ন সীমাকে তুমি ধরে নাও x, আর এখানে লিখে নাও যে ধরি, দেখতে পাচ্ছ, নিম্ন সীমা সমান হচ্ছে x, নিচে হচ্ছে 2। এখন এখান থেকে x এর মান বের করো তুমি, তাহলে তো আমরা আমাদের নিম্ন সীমা পেয়ে যাচ্ছি। কেমন করে করবো দেখো, আর গুণ করবো, 2 এর সঙ্গে এটা গুণ করবো, আর এটার নিচে তো একটা 1 আছে, তাই না? কোনো সংখ্যার নিচে সবসময় একটা 1 থাকে হর হিসাবে। তাহলে 1 আর উপরে হচ্ছে 65 প্লাস এক্স, আর 2 এর সঙ্গে যদি 62.5 এবং 2 গুণ, তার মানে এখানে কি করলাম, আমি এই উপরের সঙ্গে নিচেরটা গুণ করলাম, আর এই উপরেরটার সঙ্গে এই 2 গুণ করলাম, বুঝতে পারলে? বা 65 প্লাস এক্স, 62.5 এবং 2 যদি গুণ করে দিই, 60 60 120 24 25 125, 62.5 এবং 2 গুণ করে দিলে হচ্ছে 125। এখন কি করব, এই পাশে একটু করি, বা এক্স রাখলাম, এই পাশে হচ্ছে 125, এই পাশে 65 যোগ অবস্থায় আছে, এই পাশে গেলে কি হবে বলো তো, বিয়োগ হয়ে যাবে 65। অতএব এক্স এর মান হচ্ছে 0.6 60। তাহলে অতএব লিখবে সর্বনিম্ন মান হচ্ছে 60, নিম্ন সীমা সমান হচ্ছে 60। এইভাবে আমরা, তোমাদের যদি প্রশ্নে লেখা থাকে যে ঊর্ধ্বসীমা দেওয়া আছে, নিম্ন সীমা দেওয়া আছে, মধ্যমান বের করো, তাহলে শুধু কি করবে, ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমা যোগ করবে ভাগ 2, তাহলে তো মধ্যমান পেয়ে যাবে। এইভাবে নিয়মটা শিখে নিবে। তাহলে আমরা শিখলাম হচ্ছে 4 নাম্বার। এরপরে
5 নাম্বারটা একটু দেখো। 5 নাম্বার কি বলেছে? 5 নাম্বার ক্রমযোজিত গণসংখ্যা কাকে বলে? ক্রমযোজিত গণসংখ্যা কাকে বলে? এটা আমি এখানে তোমাদেরকে যদি লিখে দেই তাহলে কি হবে দেখো, এই পরের পেজেই লিখে দিই। ক্রমযোজিত গণসংখ্যা নাম্বার হচ্ছে 5। কোন শ্রেণীর একটু জোরে জোরে লিখতেছি, গণসংখ্যার লেখা বুঝতে অসুবিধা হলে বলবে, হ্যাঁ। কোন শ্রেণীর গণসংখ্যা এবং তার পূর্ববর্তী শ্রেণীর, কি বললাম, কোন শ্রেণীর গণসংখ্যা এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার যোগফলকে বা সমষ্টিকে ওই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বলে। ক্রমযোজিত গণসংখ্যা বলে। এটা হচ্ছে আমাদের সংখ্যা। কোন শ্রেণীর গণসংখ্যা এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার যোগফলকে ওই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বলে। এখন 6 নম্বরটা দেখো। 6 নম্বর কি বলছে? এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, এটা হচ্ছে গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। আমি এখানে তোমাদেরকে করে দিই, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা শ্রেণীব্যাপ্তি, এটা গণসংখ্যা, আর এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তার এখানে 6 আছে, 6 আর 10 16, 16 আর 12 হচ্ছে 28, 28 আর 7 8 7 35, 35 আর 5 যোগ করলে হয় 40। এটাই আমাদের অ্যান্সার। এটাই আমাদের সমাধান। এরপরে নাম্বার হচ্ছে 7। 7 নাম্বার কি বলেছে? যে চলক কাকে বলে, কত প্রকার, কি কি সংজ্ঞা দাও। আমি এটাও পরের পেজে একটু লিখে দিই। এটা হচ্ছে 7 নাম্বার হচ্ছে 7। চলক কাকে বলে? পরিসংখ্যানের উপাত্তে ব্যবহৃত সংখ্যাকে চলক বলে। চলক হচ্ছে 2 প্রকার। যথা 1 নম্বর হচ্ছে বিচ্ছিন্ন চলক, আর একটা হচ্ছে 2 নম্বর অবিচ্ছিন্ন চলক। এখন কেউ বলেছে সংজ্ঞা দাও, তাহলে বিচ্ছিন্ন চলকের সংজ্ঞাটা আমি একটু বলি। এগুলো আমি আগে আলোচনা করেছিলাম, এখন একটু আলোচনা করতেছি। বিচ্ছিন্ন চলক, যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা তাকে বিচ্ছিন্ন চলক বলে। শেষ। বিচ্ছিন্ন চলক বলে। 2 নম্বর, লেখা বুঝতে পারলে কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি মুখে মুখে বলতেছি তো সবকিছু, তাই না? এবার হচ্ছে অবিচ্ছিন্ন চলক। যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা তাকে অবিচ্ছিন্ন চলক বলে। এই হচ্ছে আমাদের প্রশ্ন নম্বর 7-এর উত্তর। এখন 8 নম্বরটা দেখো। 8 নম্বর কি বলছে? যে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলকের উদাহরণ কি? এগুলো কিন্তু আমি আগেও আলোচনা করেছিলাম, এই প্রশ্নগুলো আমি আগেও আলোচনা করেছিলাম। তারপর একটু আমি বলি। বিচ্ছিন্ন চলকের উদাহরণ হচ্ছে জনসংখ্যা, আর অবিচ্ছিন্ন চলকের উদাহরণ উচ্চতা, ওজন, বয়স। এগুলো হচ্ছে, দেখতে পাচ্ছ না? ওয়েট, আচ্ছা, এটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক আর এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক।
এরপরে 9 নম্বর, গণসংখ্যা বহুভুজ কাকে বলে, অজীব রেখা কাকে বলে? দুইটা সংখ্যা, গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা কাকে বলে। তো আমি এটাও একটু লিখে দিই, তোমরা একটু আমার খাতার দিকে মনোযোগ দাও। এটা কত নম্বর যেন ছিল? এটা ছিল হচ্ছে গণসংখ্যা বহুভুজ 9 নম্বর, নাম্বার হচ্ছে 9। প্রথমে সংজ্ঞা লিখব হচ্ছে গণসংখ্যা বহুভুজ। কোনো উপাত্তের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এক্স অক্ষ বরাবর, কোনো উপাত্তের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এক্স অক্ষ বরাবর এবং গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর স্থাপন করে যে লেখচিত্র পাওয়া যায়, যে লেখচিত্র পাওয়া যায় তাকে গণসংখ্যা বহুভুজ বলে। এই হচ্ছে আমাদের সংজ্ঞা। কি বললাম? কোনো উপাত্তের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এক্স অক্ষ বরাবর এবং গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর স্থাপন করে যে লেখচিত্র পাওয়া যায় তাকে গণসংখ্যা বহুভুজ বলে। এর সংজ্ঞাটা আলাদাও আছে, অন্যভাবেও দেওয়া যায়, কিন্তু আমার মনে হয় যে এটা সবথেকে সহজ নিয়ম, এভাবে মনে রাখাও সহজ। এরপরে অজীব রেখা। অজীব রেখা কাকে বলে? অজীব রেখা কোনো উপাত্তের শ্রেণী ব্যবধানের ঊর্ধ্বসীমা এক্স অক্ষ বরাবর এবং ক্রমযোজিত গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর স্থাপন করে যে লেখচিত্র পাওয়া যায় তাকে অজীব রেখা বলে। এইভাবে সংখ্যাগুলো লিখবে। আমি একটু আরেকবার বলি। কোনো উপাত্তের শ্রেণী ব্যবধানের ঊর্ধ্বসীমা এক্স অক্ষ বরাবর এবং ক্রমযোজিত গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর স্থাপন করে যে লেখচিত্র পাওয়া যায় তাকেই বলা হচ্ছে অজীব রেখা। নাম্বার 10 চলে যাও। 10 নম্বর এখানে কি বলছে? কেন্দ্রীয় প্রবণতা কি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ কয়টি, কি কি? আচ্ছা, আমি এখানে যদি লিখে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, কেন্দ্রীয় প্রবণতা কি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ কয়টি, কি কি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ এখানে লিখে দিই। উপাত্ত সমূহ কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা
বলে। লেখা হয়তো বুঝতে পারতেছ না, আমি মুখে মুখে বলতেছি। উপাত্তসমূহ কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। আমি এটা এভাবে কেন লিখে দিলাম, এই প্রশ্নটা তোমাদের বইয়ের মধ্যেও আছে। হ্যাঁ, তোমরা যদি দেখো কেন্দ্রীয় প্রবণতা, এক মিনিট, এই যে দেখো, দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় প্রবণতা। হ্যাঁ, উপাত্তসমূহ কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ হচ্ছে তিনটা, একটা হচ্ছে গাণিতিক গড়, মধ্যক এবং প্রচুরক। তিনটি, একটা হচ্ছে গাণিতিক গড়, মধ্যক এবং প্রচুরক। তাহলে এটা আমি আর লিখে দিলাম না। তাহলে আমরা কটা শিখলাম, হচ্ছে 10 পর্যন্ত। নাম্বার 11 দেখো, প্রথম 50টি স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় নির্ণয় করো। ওকে, এটা হচ্ছে নাম্বার আমাদের 11। আমরা জানি n সংখ্যক, এটা হচ্ছে n, ছোট হাতের n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n এর উপর স্কয়ার। সূত্র এটা, n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n এর উপর স্কয়ার। তাহলে আমি যদি লিখি প্রথম 50টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হবে বলো তো? 50-এর উপর স্কয়ার লিখতে পারবো না? তাহলে 50-এর উপর স্কয়ার মানে কত? 2500। 5 5 25, 2টা শূন্য। এখন আমাদের যেহেতু সমষ্টির কথা বলে না, আমাদের গড় নির্ণয় করতে বলছে। তাহলে এখন লিখবো যে অতএব প্রথম 50টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, সমষ্টি বলতেছি, গড় সংখ্যার গড়। প্রথম 50টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 2500। কয়টি? 50টি, এই জন্য 50 দ্বারা ভাগ। কথায় ক্লিয়ার না ভেজাল আছে বলো? তাহলে এখন যদি এটাকে ভাগ করি, 0 0 কাটা, 5 5 25, তার মানে হচ্ছে 50। এটা হচ্ছে আমাদের সমাধান। তাহলে 50টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 50। কিন্তু তোমাদেরকে যদি বলতো প্রথম 50টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, সমষ্টি হলো অ্যান্সার হতো এটা। বুঝতে পারলে? নাম্বার 12, ধাপ বিচ্যুতির সূত্রটি লেখো। এটা তো আমরা অসংখ্যবার পড়েছি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় যখন করেছিলাম। তারপরে আমি একটু লিখে দিই যে ধাপ বিচ্যুতি সমান মধ্যমান, এটা কিন্তু বই দেওয়া আছে। হ্যাঁ, আনুমানিক গড় আর হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। এটা হচ্ছে আমাদের ধাপ বিচ্যুতি নির্ণয়ের সূত্র। এরপর আমাদের কি বলছে দেখো, যে অথবা আনুমানিক গড় হচ্ছে এত, এক্স এর মান এত, এইচ এর মান হচ্ছে এত হলে ধাপ বিচ্যুতি ইউ এর মান কত। অথবাটা এখন করি, দেখো এটা করতেছি আমরা হচ্ছে 12 নাম্বার। অথবা দেওয়া আছে কি, এ এর মান হচ্ছে 20, এক্স এর মান কত দেওয়া আছে, এক্স এর মান হচ্ছে 12। এক্স এর মান মানে কি, এটা হচ্ছে মধ্যমান। এক্স মান হচ্ছে এটা হচ্ছে এ মান হচ্ছে আনুমানিক গড়, এক্স মান হচ্ছে মধ্যমান, আর হচ্ছে ইউ মান হচ্ছে ধাপ বিচ্যুতি। আর কি কি দেওয়া আছে দেখো তো, এইচ এর মান হচ্ছে 4, মান হচ্ছে শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 4, এইচ এর মান হচ্ছে 4। তাহলে এখন ধাপ বিচ্যুতির সূত্র আমরা কি জানি, ইউ সমান এক্স মাইনাস এ ডিভাইডেড এইচ। মান বসা দাও, এক্স এর মান হচ্ছে 12, আনুমানিক গড় 20, এটার মান হচ্ছে 20, আর এইচ এর মান হচ্ছে 4। 20 থেকে 12 বাদ দিলে -8, আর নিচে হচ্ছে 4।
এই মাইনাস 8কে 2 দ্বারা ভাগ করলে 4, 8কে 2 দ্বারা ভাগ করলে 4, তার মানে 4 দুগুণ, সরি কি বলতেছি, 8কে 4 দ্বারা ভাগ করলে 2, মানে 4 দুগুণ 8, তার মানে হচ্ছে -2 হচ্ছে আমাদের ধাপ বিচ্যুতি। এটা হচ্ছে আমাদের 12 নম্বর। নাম্বার 13 এবার দেখো। 13 নম্বর বলছে 7, 9, 0, 6, 3 এবং 5 সংখ্যাগুলোর গাণিতিক গড় নির্ণয় করো। গাণিতিক গড় নির্ণয় করার সূত্র কি? সবগুলো যোগ করব এবং 1, 2, 3, 4, 5, 6, 6 দ্বারা ভাগ করে দেব। তাহলে সবগুলো প্রথমে যোগ করো, 7 + 9 + 0 প্লাস, এখানে 0 আছে, 0 লিখতে হবে, হ্যাঁ, 6 + 3 + 5, ভাগ করবো কত দিয়ে? 1, 2, 3, 4, 5, 6, তার মানে 6 দ্বারা। বুঝতে পারলে? এখন হচ্ছে যোগ যদি করি তাহলে কত হচ্ছে দেখো তো, 7 আর 9 হচ্ছে 16, 16 আর 6 হচ্ছে 22, 22 আর 8 হচ্ছে 30/6, 30কে 6 দ্বারা ভাগ করলে 5, 6, 30, তার মানে 5 হচ্ছে অ্যান্সার। বুঝতে পারতেছ? এটা থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে 14, 15 এবং 16, খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দাও। 14, জুম করি, 14, 15 এবং 16। এই প্রশ্নটা আমি তোমাদেরকে লিখে দেখাবো না, এই প্রশ্নটা আমি তোমাদেরকে বই থেকেই দেখাবো। দেখো প্রথমে এখানে কি বলছে, 14 নাম্বার, চলকের পরিচয় সহ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি লিখো। এই যে এটা দেখো, একটু মনোযোগ সহকারে কি বলছে এখানে। এই যে প্রথমে সূত্রটা লিখবে, এরপর লিখবে হচ্ছে x সমান নির্ণয় গড়, a মানে আনুমানিক গড়, fi মানে i-তম শ্রেণীর গণসংখ্যা, fi মানে হচ্ছে i-তম শ্রেণীর গণসংখ্যার ধাপ বিচ্যুতি, h মানে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, k মানে শ্রেণীর সংখ্যা, n মানে হচ্ছে মোট জনসংখ্যা। এটা এতটুকুই, বুঝতে পারলে? এরপরে 15 নম্বর কি বলছে, চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয় সূত্রটি লিখো। এই যে এটা আমি একটু দেখে দেই, পেজ নাম্বার 137 দেখো, তাহলে বুঝতে পারবে। এই যে মধ্যক সমান হচ্ছে l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h ভাগ fm। তাহলে এখন বলো তো l মানে কি? এর মানে হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা, n মানে হচ্ছে গণসংখ্যা, fc মানে হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, আর fm মানে হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, আর h মানে তো তোমরা জানো শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। এরপরে 16 নম্বর হচ্ছে চলকের পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখো। এটা দেখো, পেশন নম্বর হচ্ছে 339, প্রচুরক l প্লাস f1 ডিভাইডেড f1 প্লাস f2 ইন্টু হচ্ছে h। l মানে কি? যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নমান বা নিম্নসীমা। f1 মানে কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। f2 মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, আর h মানে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যবধান। এই হচ্ছে তোমাদের 14, 15 এবং 16 নম্বর, খুবই ইম্পর্ট্যান্ট, এটা অবশ্যই জানতে হবে। এরপরে দেখো 17 নম্বর কি বলছে, এত এত উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। তো চলো শুরু করি 17 এবং 18 নম্বর। নাম্বার 17, মানের ঊর্ধ্বক্রম অনুসারে পাই। তার মানে ছোট থেকে বড় অনুসারে প্রথমে সংখ্যাগুলোকে সাজাই নেব। তাহলে এখানে দেখো প্রথমে হচ্ছে 2, 3, 5, 7, আবার 7, 9, 10 এবং 12। প্রথমে 2, 3 সাজাও, 2, 3, 5, 7, 7, 9, 10 এবং 12। তার মানে ছোট থেকে বড় অনুসারে সাজালাম। এখন দেখতে হবে যেটা জোড় না বিজোড়, মানে সংখ্যাটা জোড় না বিজোড় সেটা আমাদের জানতে হবে। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7,
8, তার মানে জোর। তাহলে জোর হলে মধ্যক নির্ণয় সূত্র আমরা জানি কীরকম করে, এটা তোমাদেরকে আগেও শিখাইছিলাম, আবার একটু বলি। মধ্যক সমান n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড 2। এটা হচ্ছে জোর হলে মধ্যক নির্ণয় সূত্র। n মানে কি সংখ্যা, কয়টা সংখ্যা? 8টা, তার মানে 8/2 তম পদ প্লাস এখানে হচ্ছে 8/2 মানে হচ্ছে 8/2 প্লাস 1 তম পদ ভাগ 2। এরপরে 8কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 4 তম পদ। 8কে 2 দ্বারা ভাগ করলে 4, 4-এর সঙ্গে 1 যোগ করলে 5 তম পদ ভাগ হচ্ছে 2। এখন বলো তো চতুর্থ পদ কত এবং পঞ্চম পদ কত? ভালো করে গোনো। এখানে আছে 1, 2, 3, 4, মানে সেটা চতুর্থ পদ। পঞ্চম পদ কত? 1, 2, 3, 4, 5 পরেরটা। তার মানে এই দুটা যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে 4তম পদ হচ্ছে 7 প্লাস 7তম পদ হচ্ছে 5তম পদ হচ্ছে 7। তাহলে কত? 7 আর 7 14, 14কে 2 দ্বারা ভাগ করলে 7। তার মানে আমাদের কি বের করতে বলছে? এটা 17 নম্বর হচ্ছে মধ্যক নির্ণয়। তাহলে মধ্যক কত? আমাদের 7। বুঝতে পারলে? এখন এখান থেকে আমাদের বলছে 18 নম্বর কি বলছে? উপাত্ত সমূহের শ্রেণী সংখ্যা নির্ণয় করো। শ্রেণী সংখ্যা নির্ণয় করার দুইটা পদ্ধতি, একটা হচ্ছে দুইটা নিয়ম। একটা হচ্ছে প্রথমে পরিসর নির্ণয় করতে হবে। পরিসর মানে কি? সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান প্লাস 1। সব থেকে বড় মান কত একটু দেখি। 60, 80, 80, 80, 80, 80, 80, 90। তাহলে সব থেকে বড় মান হচ্ছে 90 বিয়োগ সব থেকে ছোট মান কত? 40, 35, 35 প্লাস 1। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 55 প্লাস 1, তার হচ্ছে 56। পরিসর নির্ণয় করা শেষ। এখন শ্রেণী সংখ্যা আমাদের বের করতে বলেছে, কিন্তু শ্রেণী সংখ্যা। হ্যাঁ, তাহলে এখন লিখবো যে শ্রেণী সংখ্যা। এখানে আরেকটা কথা লিখবে, শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণী সংখ্যা। শ্রেণী ব্যবধান 10 মানে 10 দ্বারা ভাগ করতে হবে। কেমন করে? এই যে 56 বাই হচ্ছে 10 ভাগ করলে হচ্ছে 5.6। তার মানে এখানে কয়টা? তার মানে শ্রেণী সংখ্যা কয়টা? 6টা। 5.6 মানে 5-এর একটু বেশি, তার মানে হচ্ছে 6টি হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যা। এটা তোমরা জানো, কারণ আমি শ্রেণী সংখ্যা অসংখ্য তোমাদের শিখাইছি প্রথম লেকচারে। এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা। এই কয়টা যদি তোমরা মনোযোগ সহকারে পড়ো এবং অনুরূপ অঙ্ক আসলেও যেন পারো, মানুষের সংখ্যা পরিবর্তন করে দিলেও যদি পারো, তাহলে আমি বুঝবো যে এই অধ্যায় থেকে যে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন আসুক না কেন, ইনশাল্লাহ তোমরা পারবে। বুঝতে পারলে? আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর কোনো প্রশ্ন থাকলে আমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে নক করবে। আল্লাহ হাফেজ।